ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা গল্প নীল তারা। এই গল্পে একটি বিশেষ ভূমিকায় রয়েছে শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন। গল্প পাঠে এবং শার্লক হোমসের ভূমিকায় সব্যসাচী চৌধুরী, ওয়াটসন রূপম সিংহ। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা গল্প নীল তারা। ষাট বৎসর আগেকার কথা, কুইন ভিক্টোরিয়ার আমল। তখন কলকাতায় বিজলি বাতি, মোটর গাড়ি, রেডিও, লাউডস্পিকার ছিল না। আকাশে এয়ারপ্লেন উঠত না। রবীন্দ্রনাথ প্রখ্যাত হননি এবং লোকে হেমচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলত। কিন্তু রাখাল মাস্টার মনে করত যে সে আরও উঁচু দরের কবি। হতাশের আক্ষেপের চাইতেও ভালো কবিতা লিখতে পারে সে তার অনুগত ছাত্র নারায়ণকে বলতো, আজকে একখানা লিখেছি, শুনবি? ক্ষিপ্ত বায়ু ধুলি মাখে গায়ে। আরেকটা শুনবি নাকি? শুষ্ক বৃক্ষে ঝটিকার প্রভাব কোথায়? আর কেউ পারে এমন লিখতে? রাখাল মুস্তফি শুধু এন্ট্রান্স পাস, কিন্তু বিদ্বান লোক। বিস্তর বাংলা ইংরেজি বই সে পড়েছিল। সেকালে বেশি পাস না করলেও মাস্টারি করা চলত। কবিতা রচনা ছাড়া গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল। প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাই স্কুলে থার্ড মাস্টারি করত। তারপর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজা বাহাদুর রৌপেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে 2 বছর তার প্রাইভেট সেক্রেটারি কাজ করেছিল সে। কোনো কারণে সে চাকরি ছেড়ে তাকে চলে আসতে হয়। তারপর 10 বছর কেটে গিয়েছে। এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং আবার জুবিলি স্কুলে মাস্টারি করছে সে। যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় 33। সুপুরুষ, কিন্তু চেহারার যত্ন সে নেয় না। উস্কো খুস্কো চুল, দাড়ি কামায় না, তাতে একটু পাকও ধরেছে। পাড়ার লোকে বলে পাগলা মাস্টার। সেকালে লোকে অল্প বয়সে বিবাহ করত, কিন্তু রাখাল এখনো অবিবাহিত। বাড়িতে সে একাই থাকে। তার মা 2 বছর আগে মারা গিয়েছেন। রবিবার সকাল 8টা। রাখাল তার বাইরের ঘরের সামনের বারান্দায় একটা তক্তপোষে বসে হুঁকো টানছে আর কবিতা লিখছে। বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে একটা আধপাকা রাস্তা এঁকে বেঁকে চলে গিয়েছে। রাখাল দেখতে পেল একটা ভাড়াটে ফিটন গাড়ি এসে সেখানে থামল। তা থেকে 2 জন সাহেব এবং একজন বাঙালি নামল। গাড়ি দাঁড়িয়ে রইল। আরোহীরা হনহন করে রাখালের বাড়ির দিকে এগিয়ে গেল। সাহেবদের একজন লম্বা, রোগা, গোঁফদাড়ি নেই, গাল একটু তোবড়া, সামনে চুল কমে যাওয়াতে কপাল প্রশস্ত দেখাচ্ছে। অন্যজন মাঝারি আকারের, দোহারা গরম, গোঁফ আছে, একটু খুঁড়িয়ে চলেন। তাদের বাঙালি সঙ্গীটি কালো, পাকাটে, মজবুত গড়ন, ছোট করে চুল ছাঁটা, গোঁফের ডগা পাক দেওয়া, পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট। রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল। কাছে এসে লম্বা সাহেব হ্যাট খুলে বললেন, গুড মর্নিং স্যার। অন্য সাহেব হ্যাট না খুলেই বললেন, গুড মর্নিং বাবু। আর তাদের বাঙালি সঙ্গী নীরব হয়ে রইলেন। রাখাল সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে সেলাম করে বলল, গুড মর্নিং স্যার। ভেরি সরি, আমার বাড়িতে চেয়ার নেই। দয়া করে তক্তপোষে এই উডেন প্ল্যাটফর্মে বসুন। লম্বা বললেন, দ্যাটস অল রাইট, আমরা বসছি, আপনিও বসুন। মিস্টার রাখাল মুস্তফির সঙ্গে কি কথা বলছি? আগে হ্যাঁ। 2 সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তপোষে বসলেন। রাখালও বসল। আগন্তুক বাঙালি ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। সাহেবদের সঙ্গে এক আসনে তিনি বসতে পারেন না। গুফো সাহেব মুখে সিগারেট ফেলে দিয়ে বললেন, এই বেঙ্গলি বাবু হচ্ছেন আমাদের দোভাষী বাঞ্ছারাম খাঞ্জা। তবে বোধহয় এর দরকার হবে না। আপনি তো ইংরেজি জানেন দেখছি, তার মানে আমরা সরাসরি আলাপ করতে পারবো।
ওয়েল মোস্তাফি বাবু, আমার এই ফেমাস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধহয়। কার্ড দুটো ভালো করে পড়ে রাখাল বলল, আগে শুনেছি বলে তো মনে পড়ে না, ভেরি সরি। কি আশ্চর্য, আপনি তো একজন শিক্ষিত লোক, স্ট্র্যান্ড ম্যাগাজিনে এর কথা পড়েননি? পুয়ার ম্যান স্যার, স্ট্র্যান্ড ম্যাগাজিন কোথায় পাবো বলুন? শুধু বঙ্গবাসী জন্মভূমি আর মাঝে সাঝে হিন্দু প্যাট্রিয়েট পড়ি। ইংরেজি গল্পের বই পড়েন না বুঝি? তা অনেক পড়েছি, স্কট, ডিকেন্স, লিটন, জর্জ ইলিয়েট আমার পড়া আছে। ক্রাইম স্টোরিজও পড়েন না? রেনল্ডসের বিস্তর নভেল পড়েছি, মাই মিস্ট্রেস অব দি কোর্ট অফ লন্ডন। ফর শেম মোস্তাফি বাবু, ওর বই ছুতে নেই, দেশদ্রোহী বজ্জাত লোক। তিনি কি করেছেন স্যার? সে লিখেছে ফ্রেঞ্চ জাতি সবচেয়ে সভ্য, নেপোলিয়নের মতো গ্রেট ম্যান জন্মায়নি, আর ব্রিটিশ মন্ত্রীরা এতই অপদার্থ যে যত সব জার্মান বদমাস ধরে এনে আমাদের রাজকুমারীদের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। যাক সে কথা। তাহলে আমার এই বিখ্যাত বন্ধু সম্বন্ধে আপনি কিছুই জানেন না? রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল, শুধু এইটুকু জানি ইনি এই দেশে প্রথম এসেছেন, কিন্তু আপনি নতুন আসেননি। লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন, দ্যাটস ফাইন। আর কি জানেন মিস্টার মুস্তাফি? কাল রাত্রে আপনাদের ঘুম ভালো হয়নি। ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর কি জানেন? আপনারা কাল লঙ্কা খেয়েছিলেন। লঙ্কা? ইউ মিন সিলোন, আইল্যান্ড অফ রাবণ? আগে সেই লঙ্কা নয় স্যার, হিন্দি নাম মির্চি, ইংরেজি নামটা মনে আসছে না যদিও, রেড অ্যান্ড গ্রিন পড। হ্যাঁ মনে পড়েছে, চিলি, রেড পেপার, ক্যাপসিকাম, ভেরি হট স্পাইস। লম্বা সাহেব তার বন্ধুকে বললেন, ওহে ওয়াটসন, দেখছো তো সায়েন্স অফ ডিডাকশন এই বেঙ্গলি জেন্টলম্যান ভালোই জানেন। না, এ দেশে শার্লক হোমসের পসার হবে না। ওয়াটসন বললেন, মোস্তফি বাবু, আপনি কি যোগা প্র্যাকটিস করেন? রাখাল বলল, যোগশাস্ত্র? আগে না, আমার তা জানা নেই। আমার বাবা কবিরাজি করতেন, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, তার কাছ থেকে আমি কিছু শিখেছি। সমস্ত লক্ষণ খুঁটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওয়াটসন প্রশ্ন করলেন, তা কাল রাত্রে আমাদের ভালো ঘুম হয়নি তা বুঝলেন কি করে? শার্লক হোমস বললেন, এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, অতি সহজ। আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে। আমরা মশারির মধ্যে শুইনি, পাংখা পুলারও মাঝরাত্রে পালিয়েছিল। কিন্তু আর দুটো বিষয়ে টের পেলেন কি করে? রাখাল বলল, খুব সহজে স্যার, আপনি এসেই টুপি খুলে আমাকে স্যার বললেন। অভিজ্ঞ সাহেবরা সামান্য নেটিভকে এত খাতির করে না। এতে বুঝলাম আপনি প্রথমবার বিলেত থেকে এসেছেন। ডক্টর ওয়াটসন টুপি খোলেননি, আমাকে বাবু বললেন। তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব, নতুন আসেননি, এদেশের দস্তুর ভালোই জানেন। আর লঙ্কা খাওয়া জানলেন কি করে? আপনার আঙুলে তামাকের রং ধরেছে, দেখে বোঝাই যায় আপনি খুব সিগারেট, সিগার বা পাইপ টানেন। ডক্টর ওয়াটসনের মুখে সিগারেট ছিল, কিন্তু আপনার ছিল না। আপনি মাঝে মাঝে জিভের ডগা বার করছিলেন, অর্থাৎ জিভ জ্বালা করছে। অনভ্যস্ত লোকেরা লঙ্কা খেলে এইরকমটাই হয়, সিগারেট টানতে পারে না। ডক্টর ওয়াটসন কিন্তু পাকা লোক, লঙ্কায় ওর কিচ্ছু হয়নি। হোমস হেসে বললেন, চমৎকার। এই ওয়াটসনের কথা শুনেই কাল হোটেলে মাল্লিগাটওয়ানি স্যুপ, চিকেন কারি আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম, তিনটেই প্রচণ্ড ঝাল। আচ্ছা, আমাদের সঙ্গী এই মিস্টার খাঞ্জা সম্বন্ধে কিছু বলতে পারেন? বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বলল, ইনি তো পুলিশের লোক, চুলের ছাট, গোফের তা আর ড্রিলের কোট দেখলেই বোঝা যায়। তাছাড়া থুতনির নিচে টুপির ফিতের দাগ রয়েছে। বাঞ্ছারাম খাঞ্জা মাতৃভাষায় বললেন, हाँ, तुम्ही तो खूब चालाक लोग पटे हैं। और भी कुछ सुनाओ तो देखी। পঞ্চকোটে বাড়ি,
সম্প্রতি খুব মার খেয়েছিলেন। কাঁধে আর হাতে লাঠির চোট লেগেছিল। তার জড়ানো মির্জাপুরি লাঠি, তার ছাপ এখনো চামড়ার ওপর রয়েছে। আমার গায়ের দাগটাই দেখলে হে, সালা ও বলদেও ওয়ানওয়ালাকে কি পিটান পিটাইছি তার খবর রাখো মাস্টার। হোমস বললেন, মুস্তাফি, আর ফ্রেন্ড খানজার মুখ দেখেই বুঝেছি যে এর সম্বন্ধেও আপনার অনুমান ঠিক হয়েছে। আচ্ছা, আপনিও কি টোব্যাকো খাচ্ছিলেন? ভার্জিনিয়া, টার্কিশ, ম্যানেলা, জাভা, কিউবা, কোয়েম্বাটোর প্রভৃতি 63 রকমের টোব্যাকো আমি ধোঁয়া শুকেই চিনতে পারি, কিন্তু আপনারটা আমি বুঝতে পারছি না। স্মেলস গুড, মিস্টার মুস্তাফি। এর নাম দা কাটা তামাক, খুব সস্তা এবং কড়া। ডাকোটা? আমি শ্যাক খাই, কিন্তু এর গন্ধ তো তার চেয়েও ভালো। কোথায় পাওয়া যায়? আমি কিছু নিয়ে যেতে চাই। আমি আপনাকে 2-3 সের দিতে পারি। আমার বাড়ির তৈরি, কিন্তু পাইপে খাওয়া চলবে না। এই রকম হাবুল বাবুল চাই, হুক্কা কিংবা গড়গড়া। তার কায়দা আপনাকে শিখতেই হবে। বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশন স্যার। জলের মধ্যে দিয়ে ধোঁয়া রিফাইন্ড হয়ে আসে, জিভ জ্বালা করে না। আপনার কাছ থেকে শিখে নেব। আচ্ছা, এখন কাজের কথা হোক। আমাদের আসার উদ্দেশ্য বোধহয় আপনি বুঝেছেন। আপনারাও পুলিশের লোক? না না না, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। তবে দরকার হলে পুলিশকে সাহায্য করি বটে। আর আমার বন্ধু এই ডক্টর ওয়াটসন আমার সহকর্মী। রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দ্র নারায়ণ আপনাদের পাঠিয়েছেন তো? আগেই বলে দিচ্ছি, আমি কিছু জানি না। আমার কাছে কোনো খবরই পাবেন না। হোমস বললেন, মিস্টার খানজা, আপনার সাহায্য আমার দরকার হবে না। আপনি যান, ওই গাড়িতে গিয়ে বসুন। বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বললেন, ও মশাই, বেশি ফরফর করো না, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি। সাহেবদের কাছে যা জবানবন্দি করবে তাতে তুমি ফাঁদে পড়বে। বাঞ্ছারাম চলে গেলে হোমস বললেন, মুস্তাফি, আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার কিছুমাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয়। আমার চেষ্টার ফলে আপনার ভালোই হবে। রাখাল বলল, কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি? তিনি ভালো মন্দ যে কোনো উপায়ে কার্যসিদ্ধি করতে চান, কিন্তু আমার পলিসি তো তা নয়। তার স্বার্থ আর আপনার মঙ্গল দুই আমি সাধন করতে চাই। আমি জানি যে আপনি একজন সরল স্বভাবের শিক্ষিত সৎলোক, আপনার উপরে অনেক পীড়ন হয়েছে এবং আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনাকে কিছুই বলতে হবে না মুস্তাফি। এদেশে আসবার আগে আমি যা শুনেছি এবং এখানে এসে যা অনুসন্ধান করেছি, যা জেনেছি, আমি তা সবই বলে যাচ্ছি, কিন্তু কোথাও যদি আমার ভুল হয় আপনি জানাবেন আমাকে। বেশ, আপনি বলে যান। শার্লক হোমস বলতে লাগলেন, রূপচাঁদপুরের কুমারের এজেন্ট মিস্টার গ্রিফিথ লন্ডনে মাসখানেক আগে আমার সঙ্গে দেখা করেন। তিনি বললেন যে লেট রাজা রূপেন্দর। রাখাল বলল, রূপেন্দ্র নারায়ণ। রূপেন্দ্র নারায়ণ। ওই চোয়াল ভাঙা নামটা উচ্চারণ করা খুব শক্ত, তাই আমি শুধু রাজা বলবো। গ্রিফিথ আমাকে যা জানিয়েছিলেন তা এই: 1 বছর হলো রাজা মারা গিয়েছেন। দ্যাট ওল্ড ম্যান এক স্ত্রী থাকতেই আর একটি ইয়াং গার্লকে বিবাহ করেছিলেন। নতুন রানীকে খুশি করবার জন্য তিনি তাকে বিস্তর অলংকার দিয়েছিলেন এবং তার মধ্যে সবচেয়ে দামি হলো একটা প্রকাণ্ড স্টার সাফায়ারের ব্রোচ। তার নাম নীল তারা, ব্লু স্টার। রাখাল বলল, অতি মহামূল্য রত্ন। যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয়। রাজার এক পূর্বপুরুষ 10 বৎসর আগে এক পর্তুগিজ বোম্বেটের কাছ থেকে কিনেছিলেন। ও রত্নটি নাকি সিলনের কোনো এক মন্দির থেকে লুট হয়েছিল। দ্যাটস রাইট। কিন্তু আপনি কি সেই রত্ন দেখেছেন? না, শুধু বর্ণনা শুনেছি। তারপর? দ্বিতীয় বিবাহের কয়েক মাস পরেই রাজার পড়ে গিয়ে পা এবং কোমরের হাড় ভেঙে যায়। প্রায় 8 বছর শয্যাশায়ী থেকে তিনি মারা যান। 8 ইয়ার্স মুস্তাফি। তারপর হঠাৎ একদিন নূতন রানী নিরুদ্দেশ হলেন।
রাজার যিনি উত্তরাধিকারী কুমার বাহাদুর বিস্তর খোঁজ করেছেন, কিন্তু নীল তারা তিনি পাননি। পলাতক রানীরও কোনো খবর পাননি। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে রানী ফিরে আসুন, তিনি সসম্মানে বাড়িতে এসে রাজবাড়িতে নিজের মহলে থাকবেন, প্রচুর বৃত্তিও পাবেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। এদেশের পুলিশও কোনো সন্ধান পায়নি। গল্পটা ঠিক হচ্ছে মুস্তফি? ওই রকম শুনেছি বটে, কিন্তু রাজার বিবাহের ব্যাপারটা কিন্তু আরো জটিল। তা আমি জানি মুস্তফি, সব রহস্যের সমাধান আমি করেছি। তারপর শুনুন, কুমার বাহাদুর তার বিমাতার জন্য কিছুমাত্র চিন্তিত নন। তিনি শুধুমাত্র রত্নটি উদ্ধার করতে চান। নীলতারার নূতন রানীর হাতে যাওয়ার কিছুকাল পরেই ওল্ড রাজা জখম হলেন। অনেক বছর কষ্ট ভোগে তিনি মারা গেলেন, আর তারপর নূতন রানী নিরুদ্দেশ হলেন। এস্টেটে নানা রকম অমঙ্গল ঘটেছে, কিন্তু তার ফয়সালা হয়নি। খাজনা আদায় হচ্ছে না। 3টে বড় বড় মোকদ্দমাতে হার হয়েছে, প্রজারা দাঙ্গা করেছে। কুমার ডিসপেপসিয়াতে ভুগছেন। তার বিশ্বাস এই সবই হল ওই নীল তারার অন্তর্ধানের ফল। আপনি তা মনে করেন না? না, করি না মুস্তফি। নীল তারা যতই দামি হোক না কেন, সেটা একটা পাথর মাত্র, একটা অ্যালুমিনার পিণ্ড। তার শুভাশুভ কোনো প্রভাব থাকতে পারে না। আমাদের দেশেও রত্ন সম্বন্ধে অনেক অন্ধ সংস্কার আছেন। কুমারের লন্ডনের এজেন্ট গ্রিফিথ আমাকে বলেছিলেন, নীল তারা ছোট রানীর ডাউরি বা স্ত্রীধন নয়, ও হলো রাজবংশের সম্পত্তি, এয়ারলুম পাগড়িতে পরাবার অলংকার। যিনি রাজা হবেন তিনি এর অধিকারী। কুমার বাহাদুর শীঘ্র রাজা খেতাব পাবেন, সেজন্য নীল তারা তাঁরই প্রাপ্য। ছোট রানী তা চুরি করে পালিয়েছেন। মিছে কথা। রাখাল বলল, সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছা মতো দান বিক্রয়ের অধিকার বৃদ্ধ রাজার ছিল। তিনি ছোট রানীকে যা দিয়েছেন তা স্ত্রীধন। আমি এখানকার অ্যাডভোকেট জেনারেলের মত নিয়েছি। তিনিও মনে করেন যে স্ত্রীধন। তবে শেষ পর্যন্ত হাইকোর্ট এবং প্রিভি কাউন্সিলের বিচারে তা কি দাঁড়াবে তা বলা যায় না। যাই হোক, নীলতারা উদ্ধারের জন্য কুমার বাহাদুর আমাকে নিযুক্ত করেছেন। কুমার আমার কাছেও লোক পাঠিয়েছিলেন, ভয়ও দেখিয়েছিলেন। তার বিশ্বাস আমি ছোট রানীর সন্ধান জানি। আপনি এদেশে এসে কিছু জানতে পেরেছেন? আমি এসে রূপচাঁদপুর গিয়েছিলাম। সেখানে খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের লেট ল্যামেন্টেড রাজা বাহাদুর একটি স্কাউন্ড্রেল ছিলেন। যেমন লম্পট তেমন নেশাখোর আর ঘোর অত্যাচারী। 10 বছর আগে তার এস্টেটে রামকালী রায় নামের একজন কাজ করতেন। তার সন্তান ছিল না। সাবিত্রী নামের একটি অনাথা ভাগ্নিকে তিনি পালন করতেন, আর মেয়েটি অসাধারণ সুন্দরী। তখন তার বয়স কত হবে, আন্দাজ 16। রূপচাঁদপুরেই ভালো পাত্রের সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল। পাত্র আর পাত্রীর পরিবারের মধ্যে একটা দূর সম্পর্ক ছিল, কাছাকাছি বাসের ফলে ঘনিষ্ঠতাও হয়েছিল। পাত্রের কাছে পাত্রী লেখাপড়া অবধি শিখত। বিবাহের কথা হচ্ছে জেনে রাজা মেয়ের মামা রামকালীকে বললেন, খবরদার, অন্য কোথাও চেষ্টা করবে না, আমি তোমার ভাগ্নিকে বিবাহ করব। মামা সাহসী লোক, রাজার কথা তিনি শুনলেন না। যার সঙ্গে সম্বন্ধ স্থির হয়েছিল তার সঙ্গেই বিবাহের আয়োজন করলেন তিনি। বরপক্ষ কন্যাপক্ষ উপস্থিত, কন্যার মামা সম্প্রদানের জন্য প্রস্তুত, পুরোহিত মন্ত্রপাঠের উপক্রম করেছেন। এমন সময় রাজা সদল বলে সেখানে উপস্থিত হলেন। কেউ কোনো বাধা দিতে সাহস করল না, কারণ রাজার দুর্দ্বন্দ্ব প্রতাপ। আর তার সঙ্গে পুলিশের দারোগাও শান্তি রক্ষা করতে এসেছিল কিনা। রাজার অনুচরেরা মেয়ের মামা আর বরের হাত পা বেঁধে তাদেরকে সরিয়ে ফেলল। বরপক্ষ কন্যাপক্ষ ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। আর তখন রাজা বরের আসনে বসলেন। তার নিজের পুরোহিত মন্ত্র পড়ল। রাজার এক মোসাহেব কন্যার খুড়ো সেজে অচৈতন্য সাবিত্রীকে সম্প্রদান করল। বিবাহের পর রাজা তার নতুন পত্নীকে রাজবাড়িতে নিয়ে গেলেন। মেয়েটির মামা দেশত্যাগী হলেন, আর পাত্রটি তার মাকে নিয়ে কলকাতায় চলে গেল। সেই পাত্রের পরিচয় আপনি জানেন? তার সঙ্গেই আমি কথা বলছি। নাম রাখাল মুস্তফি, পরিচয় স্কুল মাস্টার। নিজেকে খুব বড় কবি বলে মনে করে, যদিও তার একটা কবিতাও এখনো পর্যন্ত ছাপা হয়নি। নিজেকে বড় মনে করা কি দোষের?
বোকা লোকের পক্ষে দোষের, তোমার আর আমার মতন বুদ্ধিমানের পক্ষে তা মোটেই দোষের নয়। তারপর বলে যান। নূতন রানী সাবিত্রী বহুদিন পীড়িত ছিলেন। তাকে খুশি করে বসে আনবার জন্য রাজা চেষ্টা ত্রুটি অবধি করেননি। বিস্তর অলঙ্কার, মায়ের নীল তারা অবধি দিয়েছিলেন। বাসের জন্য আলাদা মহল এবং অনেক দাসদাসীও দিয়েছিলেন। তার শিক্ষার জন্য মিশন স্কুলের সিস্টার থিওডরকে বহাল করেছিলেন। কিন্তু বিবাহের 5 মাস পরেই রাজা মাতাল অবস্থায় পড়ে গিয়ে জখম হয়ে শয্যা নিলেন। নূতন রানী তার টিচারদের সঙ্গেই সময় কাটাতে লাগলেন। সাবিত্রী এখন কোথায় আছে তাই বলুন। ব্যস্ত হয়েও না মুস্তাফি, বলবো, সব কথা একে একে বলছি। রাজার মৃত্যুর পর নূতন রানীর ওপরে কড়া পাহারা বসল। তিনি খুব বুদ্ধিমতী। সিস্টার থিওডরের সঙ্গে পরামর্শ করে পালাবার ব্যবস্থা করলেন তিনি। একদিন দুপুর রাত্রে চুপি চুপি রাজবাড়ি ত্যাগ করলেন। সঙ্গে নিলেন কিছু টাকা আর অলঙ্কার, ও হ্যাঁ, এবং একজন বিশ্বস্ত দাসী। নীল তারা দিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল না, কিন্তু থিওডর তার স্বনির্বন্ধ অনুরোধে তাও নিলেন তিনি। আর তারপর কলকাতাতে এসে সিসিলিয়া ব্যানার্জি নামের একজন বাঙালি খ্রিশ্চান মহিলার বাড়িতে উঠলেন। থিওডরই সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। সাবিত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে? হয়েছে। রানী বললেন, আমি রাজবাড়ি থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি। এখানে এক মেয়েদের স্কুলে চাকরিও জোগাড় করেছি। নীলতারা আমি রাখতে চাই না, আপনি নিয়ে যান, কুমারকে দেবেন। আমি বললাম, বিনামূল্যে দেবেন কেন? আপনারা মুস্তফের ওপর যে অত্যাচার করা হয়েছে তার খেসারত আদায় করে তবে দেবেন। রানী তখন বললেন, আমার কিছু স্থির করবার শক্তি নেই। মামা মামিও বেঁচে নেই যে তাদের উপদেশ নেব। আপনি মুস্তফির সঙ্গে কথা বলবেন, তিনি যা বলবেন তাই হবে। মুস্তফি, তোমার উপর তার খুব শ্রদ্ধা আছে। গ্রেট রিগার্ডস। তিনি কি খ্রিস্টান হয়েছেন? সিস্টার থিওডর তার জন্য চেষ্টা করেছিলেন বটে, কিন্তু রানী মোটেই রাজি হননি। রানী বলবেন না, বলুন সাবিত্রী দেবী। ভেরি ওয়েল, সাবিত্রী দেবী, দি গডেস সাবিত্রী দেবী। দেখো ওয়াটসন, প্রেমে পড়লে নজর খুব উঁচু হয়, মনের ম্যাগনিফাইং পাওয়ার বেড়ে যায়। তোমার বিবাহের আগেও আমি এরকমই দেখেছিলাম। হোমস তার পকেট থেকে একটি বাক্স বের করে খুলে দেখালেন। সোনার ফ্রেমে বসানো নীল তারা, সুপারির মতন গড়ন, কিন্তু আরো বড়, ফিকে ঘোলাটে নীল রং তার, ভেতরে উজ্জ্বল তারার মতন একটি চিহ্ন, তা থেকে 6 দিকে 6টি রশ্মি বেরিয়েছে। হোমস বললেন, বহু কোটি বৎসর পূর্বে ভূগর্ভে তরল উত্তপ্ত অ্যালুমিনা ধীরে ধীরে জমে এই রত্ন উৎপন্ন হয়েছিল। এর বাজার দর খুব বেশি হবে না, বড়জোর 10,000 টাকা। কিন্তু কুমার যখন এর অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন আর ফিরে পাওয়ার জন্য লালায়িত হয়েছেন, তখন তাকে চড়া দাম দিতে হবে বইকি। মুস্তফি, বলো দেখি কত টাকা আদায় করব? রাখাল বলল, আমার মাথা গুলিয়ে গেছে, যা স্থির করার আপনারাই করুন। কবিদের বিষয় বুদ্ধি বড় কম, খুবই কম। অবশ্য অনারেবল এক্সেপশন আছে, যেমন লর্ড টেনিসন। শোনো মুস্তাফি, আমি 4 লাখ আদায় করব। সাবিত্রী দেবীর 2, তোমার 2। এর বেশি চাইলে কুমার ভরকে যেতে পারেন। আর তাছাড়া আমাদের এদেশে আসবার খরচ এবং পারিশ্রমিকের টাকাও তো তাকে দিতে হবে। ব্যাংক অফ বেঙ্গলে সাবিত্রীর অ্যাকাউন্ট রয়েছে, কুমার সেখানে 4 লাখ জমা দিলেই তাকে নীলতারা আমরা সমর্পণ করব। আজ সন্ধ্যায় তিনি আমার সঙ্গে দেখা করবেন। সাবিত্রীর ঠিকানা কি? 3 নম্বর কর্নওয়ালিস 3rd লেন। মুস্তাফি, আজ বিকেলেই তুমি তার কাছে যেও। আশা করি তোমার কুসংস্কার নেই। বিধবা হলেও বাগদত্তা পাত্রীকে বিবাহ করতে রাজি আছো নিশ্চয়ই। তবে আর ভাবনা কি? গো, woo and win her.
মুস্তাফি, কাল সকালে হোটেলে আমার সঙ্গে দেখা করো। ওকে, গুড বাই। ওয়াটসন বললেন, এক্সকিউজ মি মুস্তাফি বাবু, দাড়িটা কামিয়ে ফেলুন। গুড বাই। রাখাল বিকেল 4টের সময় সাবিত্রীর কাছে গিয়ে রাত 8:30টায় ফিরে এলো। তার ছাত্র নারায়ণ বারান্দায় বসেছিল। রাখাল বলল, কে ও? নারায়ণ নাকি? হ্যারিকেনটা উস্কে দে। আলো বাড়িয়ে দিয়ে নারায়ণ বলল, এ কি মাস্টার মশাই, আপনাকে যে চেনাই যায় না। দাড়িটা কমিয়ে ফেলেছি। এত রাত্রে তুই যে এখানে? বারে, ভুলে গেছেন? আপনি যে বলেছিলেন যে আজ সন্ধ্যাবেলায় ব্যাটেল অফ সেজমুর পড়াবেন। দুধ তোর সেজমুর, ও আরেকদিন হবে খন। আজ ট্রামে আস্তে আস্তে কি একটা বানিয়েছি, শুনবি? বরষে ধারা, ভূমি শীতল, তাপিত তরু পেয়েছে জল, টানিছে রস তৃষিত মূল, ধরিবে পাতা ফুটিবে ফুল। তোদের হেমবাড়ুর যে নবীন সেন পারবে এমন কবিতা লিখতে? হ্যাঁ, এতক্ষণ আপনারা শুনছিলেন পরশুরামের লেখা গল্প নীল তারা। গল্প পাঠে এবং শার্লক হোমসের ভূমিকায় সব্যসাচী চৌধুরী, ডক্টর ওয়াটসন রূপম সিংহ, রাখাল মাস্টার সমী শুভ্র গাঙ্গুলি, বাঞ্ছারাম খাঞ্জা এবং রাজা রৌপেন্দ্র নারায়ণের চরিত্রে অরিজিৎ রয় চৌধুরী, রানী তনুশ্রী সাহা, নারায়ণ সন্দীপ দেবনাথ, গিফিত এবং গল্পের সূত্রধার সৌম্য মুখার্জি, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।